স্টুডেন্ট, তাহলে আমার ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বাংলা মিডিয়াম স্টুডেন্ট যারা ক্লাস 12 এ পড়ো তোমাদের জন্য আবার আজকে একটা স্পেশাল ক্লাস। আমরা হিউম্যান রিপ্রোডাকশন মানে মানব জনন নিয়ে আলোচনা করছিলাম। অনেকটা ছোট ছোট টপিক গুলোকে নিয়ে আমরা প্রত্যেকটা স্টেপে আলোচনা করেছি, প্রত্যেকটা পার্টের আন্ডারে তোমাকে আমরা কোশ্চেন গুলো দিয়েছি। আজকে আমরা তোমাকে দেখাবো এই টপিকের আন্ডারে একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট বলতে পারো, সেটা হচ্ছে নিষেক বা ফার্টিলাইজেশন। আজকে আমরা ডিসকাস করব নিষেক আর ফার্টিলাইজেশন প্রসেস সম্বন্ধে কিছু ডিটেইলস। নিষেক বা ফার্টিলাইজেশন যেটা তোমার সেক্সুয়াল রিপ্রোডাকশনের বা যৌন জননের বলতে পারো সবথেকে গুরুত্বপূর্ণ একটা ঘটনা। কারণ এই পদ্ধতিটার মাধ্যমে হয় কি শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটে, আর এই শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটাটাই যৌন জননের পক্ষে সবথেকে গুরুত্বপূর্ণ। কিন্তু কিভাবে তোমার এই যৌন জননের নিষেক ক্রিয়া সম্পন্ন হয় সেটা আজকে আমরা চলো আলোচনা করি। তোমরা কারা কারা লাইভ চ্যাটে এসছো তারা কুইক চলে এসো আমাদের এই ক্লাসে আজকের এই নতুন পার্টটা ডিসকাস করার জন্য। তাড়াতাড়ি এসো, দেখে নি কারা কারা লাইভ চ্যাটে এসছো। ওকে, ভেরি গুড, তাড়াতাড়ি তোমরা সবাই চলে এসো। তাড়াতাড়ি জয়েন করো আমাদের আজকে স্পেশাল ক্লাস। নয়না ভোগ তোমাকে ওয়েলকাম। শুভশ্রী, রাশেল, শুভঙ্কর, সঞ্জু কুমার, শলিয়ামন, রিয়াঙ্কা, রিয়াশকা, প্রীতম, শুভদীপ, রূপম, ইঞ্জামুল, দিতিপ্রিয়া, অসিত, সৌমিলি, তোমাদের সবাইকে আজকে ওয়েলকাম করি আমাদের আজকে স্পেশাল নিষেক প্রক্রিয়া ডিসকাস করার জন্য। চলো আমরা তাহলে একটুখানি চলে আসি আজকে নিষেক প্রক্রিয়া। এই নিষেক প্রক্রিয়া সম্পর্কে যখন আলোচনা করব তখন তার প্রথম একটা আগে সংজ্ঞা জানা উচিত, মানে ব্যাপারটা কি। নিষেক প্রক্রিয়ায় শুক্রাণু এবং ডিম্বাণু প্রোনিউক্লিয়াসের স্থায়ী মিলনকে বলে নিষেক। আমরা এখানে বলছি প্রোনিউক্লিয়াস, দেখো নিউক্লিয়াস নয়, তার আগের যে নিউক্লিয়াস গঠনগত দিক থেকে সেই নিউক্লিয়াসের স্থায়ী মিলন, মিলনটা হতে হবে স্থায়ী, তাকেই আমরা তখন বলবো নিষেক। এবার দেখো নিষেকের সময় ডিম্বাণু নিঃসরণ কখন হয় সেটা আমরা আগেও জেনেছি, মেনস্ট্রুয়াল সাইকেলের 14তম দিনে। তারপর থেকে 6 থেকে 7 ঘন্টার মধ্যে এবং শুক্রাণু নিঃসরণে 48 থেকে 72 ঘন্টার মধ্যে নিষেক ক্রিয়া সম্পন্ন হতে পারে। মানে ততখানি সময় অবধি একটা ডিম্বাণু ফ্যালোপিয়ান টিউবের মধ্যে সবথেকে সক্রিয় অবস্থায় থাকে এবং তার নিষেক ঘটনার ক্ষমতাটা থাকে সর্বাধিক। এবং যখন সেক্সুয়াল ইন্টারকোর্স করার পর একটা শুক্রাণু যখন কোনো স্ত্রীলোকের দেহেতে প্রবেশ করে তারপর 48 থেকে 72 ঘন্টার মধ্যে একটা শুক্রাণুর সর্বাধিক ক্ষমতা থাকে নিষেক ক্রিয়া সম্পন্ন করবার জন্য। সেই জন্য এটাকে আমরা বললাম সময়কাল। এবার দেখো কোথায় ঘটে স্থান। স্থান হচ্ছে ফ্যালোপিয়ান নালীর উদ্ধার অংশে অ্যাম্পিউলা ইস্থামাস জাংশন। ফ্যালোপিয়ান টিউব আমরা বলছিলাম স্ত্রী দেহের একটা অ্যাক্সেসরিজ বা গৌণ যৌন অঙ্গ, সেই অংশেই হয় নিষেক। বাট আমরা ক্লাস 12 এর ক্ষেত্রে
আরো একটু স্পেসিফিক লোকেশন থেকে বলবো। কোথায় সেটা? ফ্যালোপিয়ান নালীর ঊর্ধ্বাংশে অ্যাম্পিউলা ইস্টামাসের সংযোগস্থলে হয় নিষেক প্রক্রিয়া। এবার দেখো, আমরা পুরো পদ্ধতিটাকে তোমাকে আলোচনা করি। আর যদি তোমাকে তোমার বোর্ড লেভেলের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিষেক পদ্ধতিটি বর্ণনা করো, তখন তুমি ঠিক এইভাবেই লিখবে। নিষেক, তার সংজ্ঞা, তার সময়, তার স্থান, তার পদ্ধতি, মানে তার ডেফিনেশন, তার টাইম, তার লোকেশন এন্ড তার প্রসেস বা পদ্ধতি সম্বন্ধে চলো এবার আমরা একটু একটু করে আলোচনা করি। প্রথম বলি, তাহলে এবার আমরা কোন পার্টটাকে নিয়ে ডিসকাস করব? আমরা ডিসকাস করব তাহলে চলো পদ্ধতিকে নিয়ে। পদ্ধতি প্রথম পয়েন্ট কি আসবে? যেখানে জনন কোষ গঠিত হয়। কারণ এই নিষেক প্রক্রিয়ার জন্য সবথেকে দুটো গুরুত্বপূর্ণ কোষ, সেটা হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণু। তাদেরকে তৈরি করা, মানে জনন কোষ তৈরি করাই এই পদ্ধতির কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঘটনা। তাহলে চলো আমরা প্রথম পদ্ধতির মাধ্যম দিয়ে এটাকে তোমাকে বর্ণনা করতে শেখাই। কি হয়, জনন কোষ কিভাবে গঠিত হয়? শুক্রাণু মস্তকের অগ্রভাগে অ্যাক্রোজোম থাকে। আমরা শুক্রাণুর গঠন পড়েছিলাম। শুক্রাণুর মাথায় টুপির মতো একটা অংশ থাকে, তাকে আমরা বলি অ্যাক্রোজোম। আর এই অ্যাক্রোজোমের ভেতরে হাইলুরিনিডেজ ও প্রোটিওলাইটিক উৎসেচক থাকে। তাহলে আমরা প্রথম কি বললাম? শুক্রাণু। শুক্রাণু যখন গঠন হয়েছে, তার মাথায় টুপির মতো একটা অংশ, সেখানে অ্যাক্রোজোম বলে একটা জিনিস আছে। এবং এই অ্যাক্রোজোমের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ বস্তু বর্তমান। একটা হচ্ছে হাইলুরিনিডেজ আর একটা হচ্ছে প্রোটিওলাইটিক উৎসেচক বা এনজাইম। এইভাবে একটা শুক্রাণু গঠিত হয়েছে। এবার চলো ডিম্বাণুর ব্যাপার। ডিম্বাণু প্লাজমা মেমব্রেনের বাইরে পেরিভাইটেরিয়ান স্পেস থাকে। ডিম্বাণু এরকম একটা গোল আকৃতির হয়, তোমরা আগেই জানো। তার বাইরের অংশে তো অনেকগুলো মেমব্রেন দিয়ে আবৃত, সেখানে একটা স্পেস প্রেজেন্ট আছে। এই স্পেসটার আমরা নাম দিয়েছি পেরিভাইটেরিয়ান স্পেস। ইহাও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ইহার বাইরে গ্লাইকোপ্রোটিন দ্বারা নির্মিত জোনা পেলুসিডা স্তর থাকে। তাহলে ডিম্বাণুর বাইরে একটা আমরা স্তর দেখলাম, একটা স্পেস দেখলাম, তাকে কি স্পেস বললাম? পেরিভাইটেরিয়ান স্পেস। এই পেরিভাইটেরিয়ান স্পেসের বাইরের দিকে আরেকটা পর্দা দ্বারা আবৃত থাকে। তাহলে কি সেই পর্দা? পর্দাটা ভাবো, তার নাম দিয়েছি আমরা, ভালো করে বোঝো, তার নাম দিচ্ছি আমরা কি জিনিস? গ্লাইকোপ্রোটিন দ্বারা নির্মিত জোনা পেলুসিডা স্তর থাকে। এবার ইহার বাইরের স্তরকে আমরা করোনা রেডিয়েটা বলি। কি বলছি আমরা? করোনা রেডিয়েটা। তাহলে ডিম্বাণুর গঠনটাকে যদি আমরা আলোচনার মধ্যে ধরলাম, ডিম্বাণুর ভেতরে আছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে আবৃত করে প্রথম দেখলাম পেরিভাইটেরিয়ান স্পেস, তারপরে একটা পর্দা দেখলাম, তার নাম কি বললাম তোমাকে? সেটা হচ্ছে তোমার জোনা পেলুসিডা স্তর। এবং তার বাইরে আর একটা স্তর থাকে, তাকে আমরা কি বললাম? করোনা রেডিয়েটা। এইভাবে শুক্রাণু এবং ডিম্বাণু উপযুক্তভাবে সুগঠিত হয়েছে তারা নিষেক ক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য। তুমি একটা ছেলেকে দেখেছো, সে যখন বিয়ে করতে আসে কি পরে আসে? মাথায় কি পরে সে? দেখেছো, বিয়ে করতে আসলে টোপর পরে না? টোপরটা কেমন দেখতে? এরকম দেখতে না? এখানে আমাদের শুক্রাণু ঠিক সেইভাবেই একটা অ্যাক্রোজোম পরে এসছে। এবার সেই টোপরের মধ্যে কি কি লুকিয়ে নিয়ে এসছে? এনেছে দুটো জিনিস। কি কি জিনিস? হাইলুরিনিডেজ এবং প্রোটিওলাইটিক উৎসেচক এনেছে। আর আমাদের যে পাত্রী, যার বিয়ে হবে,
তার মধ্যে সে দেখবে একটা ঘোমটা পরে আছে, সে একটা বেনারসি শাড়ি পরে আছে, আরো ভেতরে ড্রেস পরে আছে। এইগুলোকে আমরা এইভাবে তিনটে ড্রেসের কথা বললাম। বাইরে সে একটা থাকে না চেলি ধরনের জিনিস, একদম বাইরের যে স্তরটাকে, সেটা আমাদের এখানকার কোন স্তরের সঙ্গে মিল থাকলো? বাইরের এই স্তরটাকে আমরা কি বললাম? করোনা রেডিয়েটর। এইভাবে আমাদের ছেলেও তৈরি, মেয়েও তৈরি। আমরা এখানে ছেলেদেরকে বোঝার জন্য কি বললাম? শুক্রাণু। আর মেয়েকে কি বললাম? ডিম্বাণু। কারণ তারাই এখানে মিলিত হবে। মিলিত হওয়া মানে নিষেক ক্রিয়া সম্পন্ন হওয়া। চলো এবার আমরা পরের পদ্ধতিটা সম্বন্ধে পরের স্টেপটাকে নিয়ে ভাবি। এবার শুক্রাণুর আগমন। এবার আমাদের ছেলে মানে আমাদের পাত্র সে টোপর পরে চলে এসছে বিয়ে করতে, মানে শুক্রাণুর আগমন ঘটবে। এবার কি হবে দেখো, কপুলেশনের মাধ্যমে মানে সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে স্ত্রী দেহে যোনিপথে সিমেন খরিত হয়। যখন একটা ছেলে আর মেয়ে কপুলেশন করে বা সেক্সুয়াল ইন্টারকোর্স করে তখন কি হয়? তখন স্ত্রী দেহে যোনিপথে সিমেন খরিত হয়। সিমেনের মধ্যে কি থাকে? শুক্রাণু থাকে। এবার দেখো এই পদ্ধতিটাকে আমরা বলি ইনস্যামিনেশন। কি বলছি আমরা? ইনস্যামিনেশন। এবার দেখো নিক্ষেপিত সিমেনে 300 মিলিয়ন শুক্রাণু থাকে। ওই যে তোমার আমরা সিমেন বললাম, সিমেনের মধ্যে শুক্রাণুর পরিমাণ নাম্বারটাকে একবার দেখো, শুধু কতখানি বেশি, প্রায় 300 মিলিয়ন শুক্রাণু থাকে। এইভাবে শুক্রাণু কপুলেশনের মাধ্যমে সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে একটা ছেলের দেহ থেকে মহিলা বা স্ত্রীলোকের দেহের যোনিপথে এসে প্রবেশ করেছে। এইটা হলো আমাদের নিষেকের সেকেন্ড ঘটনা। তোমরা ঠিক এইভাবে লিখবে, এই পয়েন্টগুলোকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। তারপর আসবো আমরা শুক্রাণুর সক্ষমতা মানে ক্যাপাসিটেশন। মানে শুক্রাণু যখন স্ত্রীদের যোনিপথে প্রবেশ করেছে, এবার কি হবে দেখো, ও নিজেকে আরো বেশি সবল করে নেবে, আরো বেশি পরিপূর্ণ করে নেবে, কারণ এবার ওকে নিষেক ক্রিয়া সম্পন্ন করতে হবে। এই কারণের জন্য এই পদ্ধতিটাকে আমরা বলছি ক্যাপাসিটেশন। শুক্রাণু থেকে অ্যাক্রোজোমের উৎসেচক বেরিয়ে যেতে পারে এবং শুক্রাণু সক্রিয় হয়। ওই যে আমরা বলছিলাম অ্যাক্রোজোমের মধ্যে প্রোটিওলাইটিক এনজাইম, আর কি আছে? হাইলুরিনিডেজ আছে। এইগুলো ওই অ্যাক্রোজোমের পর্দা ভেদ করে বাইরে চলে আসে, এসে স্ত্রীলোকের যে আলটিমেটলি আমরা ডিম্বাণুর উপর যে পর্দাগুলোর কথা বলছিলাম, সেই পর্দাগুলোকে যেন ভাঙতে থাকে, এটাই যেন ওর কাজ। এবার আমরা কি বলছি? ডিম্বাণু এবং শুক্রাণুর সাক্ষাৎ ক্যাপাসিটেশনের মাধ্যমে শুক্রাণু এবার হয়েছে সক্রিয়, অ্যাক্টিভ। কিসের জন্য? নিষেক ক্রিয়ার জন্য। তার পরবর্তী স্টেপ ডিম্বাণু এবং শুক্রাণুর সাক্ষাৎ। কোথায় হয়েছে এই সাক্ষাৎটা? ফ্যালোপিয়ান নালীতে ডিম্বাণু এবং শুক্রাণুর সাক্ষাৎ হয়েছে, মিলন কিন্তু এখনো হয়নি। এবার সাক্ষাৎ। তারপরে স্টেপ যেখানে আমরা 5 নাম্বার স্টেপ বলছি অ্যাক্রোজোমের বিক্রিয়া। তাহলে অ্যাক্রোজোম কোথায় ছিল? সেটা শুক্রাণুর মস্তকে ছিল। এবার কি হয় দেখো, অ্যাক্রোজোম থেকে নির্গত হাইলুরিনিডেজ ডিম্বাণুর বাইরের স্তরকে নষ্ট করে দেয়। কারণ শুক্রাণুর যে নিউক্লিয়াস, সেটা তো এইভাবে ডিম্বাণুর নিউক্লিয়াসের মধ্যে প্রবেশ করতে হবে। তাহলে ডিম্বাণুর বাইরে যে স্তরগুলো আছে সেগুলোকে নিশ্চয়ই ভেদ করতে হবে। এই ভেদ করার প্রথম পদক্ষেপটা শুরু করে দিল হাইলুরিনিডেজ। এ কি করলো? এ ডিম্বাণুর বাইরের সর্বাপেক্ষে যে স্তর তাকে ভাবো নষ্ট করে দিল, মানে বাইরের স্তরটাকে একটা হোল বা ছিদ্র তৈরি করে দিল। এবার কি হবে? তারপর শুক্রাণুর এই যে শুক্রাণুর নিউক্লিয়াস ডিম্বাণুর সাইটোপ্লাজমে প্রবেশ করলো। এবার তো তাহলে এই ডিম্বাণুর বাইরে যে একটা হোল ক্রিয়েট হয়েছে, ওই হোলের মাধ্যম দিয়ে শুক্রাণুর নিউক্লিয়াস ডিম্বাণুর সাইটোপ্লাজমের মধ্যে প্রবেশ করে গেছে। এখনো মিলানো হয়নি, বুঝতে পারছো?
কঠিন। এবার আসবো কর্টিক্যাল বিক্রিয়া। কি বললাম আমরা? কর্টিক্যাল বিক্রিয়া কি হয় দেখো, এখানে নিষেক পর্দা গঠিত হয় এবং ডিম্বাণুর উপরে যখনই শুক্রাণুর নিউক্লিয়াসটা ডিম্বাণুর সাইটোপ্লাজমে প্রবেশ করলো, তখন ডিম্বাণুর উপরে একটা স্তর গঠিত হয়ে গেল। কেন হলো স্তরটা? যাতে অন্য শুক্রাণু আর প্রবেশ করতে না পারে। এই স্তরটাকে আমরা কি স্তর বললাম? বললাম কর্টিক্যালের স্তর। ডিম্বাণুর উপর তৈরি হলো কখন? যখন শুক্রাণুর নিউক্লিয়াস ডিম্বাণুর সাইটোপ্লাজমের মধ্যে প্রবেশ করেছে। এবার 7 নম্বর পয়েন্ট, ডিম্বাণু এবং শুক্রাণুর নিউক্লিয়াসের মিলন। কি হচ্ছে এখানে? দুই নিউক্লিয়াসের মিলনে ডিপ্লয়েড নিউক্লিয়াস যুক্ত জাইগোট তৈরি হচ্ছে। মানে আমাদের ফার্টিলাইজেশন বা নিষেক ক্রিয়া সম্পন্ন হলো, যার মাধ্যম দিয়ে আমরা পেলাম ডিপ্লয়েড জাইগোট। এই পুরো পদ্ধতিটাকেই আমি বললাম নিষেক প্রক্রিয়া। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে দ্বাদশ শ্রেণী বা উচ্চ মাধ্যমিকের জন্য একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা হচ্ছে আমি হোমওয়ার্কের জন্য দিয়েছি, দেখো সেটা হচ্ছে নিষেক প্রক্রিয়াটি বর্ণনা করো। এটা 5 নাম্বারের কোশ্চেন। 5 নাম্বারের কোশ্চেন হলে ঠিক একইভাবে আমরা এই জিনিসটাকে মেনশন করব। একটা হচ্ছে তোমার সংখ্যা, সময়, স্থান, পদ্ধতি। পদ্ধতির মধ্যে কোন কোন পয়েন্টগুলো থাকবে? জনন কোষ গঠন। সেকেন্ড পয়েন্টে আমরা লিখব শুক্রাণুর আগমন। 3 নাম্বার পয়েন্টে শুক্রাণুর সক্ষমতা বা ক্যাপাসিটেশন। 4 নম্বর পয়েন্ট ডিম্বাণু ও শুক্রাণুর সাক্ষাৎ। 5 নম্বর পয়েন্ট অ্যাক্রোজোমের বিক্রিয়া। 6 নম্বর পয়েন্ট কর্টিক্যাল বিক্রিয়া। এবং 7 নম্বর পয়েন্টের মাধ্যমে আমরা লিখব ডিম্বাণু এবং শুক্রাণুর নিউক্লিয়াসের মিলন। তুমি নিজেই বুঝতে পারছো, তুমি যদি এইভাবে অ্যান্সারটাকে লেখো তাহলে কিন্তু 5 নাম্বারের মধ্যে তুমি 5 নাম্বার পাওয়ার জন্যই সমর্থ হবে। কিন্তু একটু এইভাবে লিখতে হবে। অনেক আগে শুধু প্যারাগ্রাফ মাফিক লিখে দিল, এখানে কিন্তু অ্যান্সারটা কোয়ালিটেটিভ হবে না। আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য স্টুডেন্টদের জন্য স্পেশাল কিছু ফরম্যাট আছে, পদ্ধতি আছে, যার মাধ্যম দিয়ে অ্যান্সার লিখতে হয়। তোমরা এগুলোকে অন্য দুটো কালার ইউজ করবে। এটাকে যদি কালো করো, এটাকে তুমি ব্লু কালার ইউজ করতে পারো। তাহলে বুঝতে পারছো প্রীতম, শুভশ্রী, নয়নাভ, বুঝতে পারছো তো ব্যাপারটা? এইভাবে তোমাদেরকে লিখতে হবে। এবার চলে আসো আমাদের একটা স্পেশাল আর একটা পার্ট দেখি, সেটা হচ্ছে ভ্রূণগত। ভ্রূণ, যেটাকে আমরা ইংলিশে বলি এমব্রায়ো, আর ভ্রূণ গঠনটাকে যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করি সেটা হয় এমব্রায়োজেনেসিস। তাহলে চলো এবার তোমাকে আমি ভ্রূণ গঠন এই পদ্ধতিটাকে এক্সপ্লেন করি। প্রথমে তোমাকে আমি বোঝাই, আমরা সবাই আজকে যে হিউম্যান বিংস, তুমি পড়াশোনা করছো, কিন্তু আমরাও একটা সময় ভ্রূণই ছিলাম। ভ্রূণ থেকেই আজকে আমরা মানুষ হয়েছি। কিন্তু সে ভ্রূণটা কিভাবে গঠিত হয়? জাইগোট থেকে গঠিত হয়। বাট কিভাবে? এবার দেখো, আমরা প্রথম দেখি জাইগোট, তারপর দেখব মরুলা, তারপর দেখব ব্লাস্টুলা। মানে আমরা জাইগোট যখন তৈরি হয়েছে তখন ইহা একটা কোষ দিয়ে তৈরি, যে কোষের মধ্যে তোমার পিতৃ ও মাতৃ নিউক্লিয়াস মিলন ঘটেছে, তারপরেই তো জাইগোট হয়েছে। তাহলে জাইগোট কি বলছি আমরা, শোনো। তাহলে এই যে ভ্রূণ গঠনের প্রথমে কি তৈরি হয়? জাইগোট। মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হতে থাকে এবং ইহাকে ক্লিভেজ বলে। জাইগোট তো একটা কোষ ছিল, এটাকে যদি আমাদের দেহকোষ হিসেবে আমরা চিহ্নিত করি, এই কোষটা বারংবার মাইটোসিস পদ্ধতি অবলম্বন করতে থাকে। আর আমরা জানি মাইটোসিস পদ্ধতি যখন ঘটে
তখন কি হতে থাকে, একটা কোষ থেকে দুটো কোষ, দুটো কোষ থেকে চারটে কোষ, এইভাবে কোষের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। তাহলে জাইগোট সে এখন একা নয়, সে এখন অনেক বহু সংখ্যক কোষের একটা সমষ্টি তৈরি হচ্ছে। এবার প্রথম এই ধরনের একটা সমষ্টিযুক্ত কোষের পার্টটাকে আমরা বলছি মরুলা। জাইগোট বিভাজিত হয়ে 16টি কোষ নিয়ে একটি কোষ পুঞ্জ তৈরি হচ্ছে, তাকে আমরা বললাম মরুলা। এবার মরুলার এত কোষ কি করে এলো? এলো সেই মাইটোসিস, কোষ বিভাজনের মাধ্যমে। এবার দেখো তারপর কি হবে, কোষ বিভাজন তো আর থেমে থাকবে না, কোষ বিভাজন চলতেই থাকবে। তার ফলে তৈরি হবে ব্লাস্টুলা। তাহলে প্রথম আমরা জাইগোট, জাইগোট থেকে বিভাজিত হতে থাকছে ওই মরুলা, মরুলা থেকে ব্লাস্টুলা। ব্লাস্টুলা জিনিসটা কি, চলো এবার আমরা একটু দেখি। ব্লাস্টুলা, মরুলা আরো বিভাজিত হয় এবং পরিবর্তিত হয়ে এক স্তর বিশিষ্ট ফাঁপা বলের মতো একটা গঠন সৃষ্টি করে, তাকেই আমরা বলছি ব্লাস্টুলা। এই ব্লাস্টুলার মধ্যে কিন্তু অসংখ্য কোষ আছে, কিন্তু কোষগুলো এমন ভাবে সুগঠিত বা এমন ভাবে বিন্যস্ত, ভেতরে একটা ফাঁপা অংশ আমরা এখানে দেখতে পাবো, আর তার বাইরের দিকে একটি স্তর তাকে আবৃত করে থাকবে। তাহলে আমরা ব্লাস্টুলার গঠনটাকে যদি আরেকটু ডিটেলসে বলতে চেষ্টা করি, কি বলবো? একটা দেখো বহিস্থ কোষপুঞ্জ, তাহলে আমরা এখানে দুটো বারবার বলছি, একটা দেখো বহিস্থ পার্ট যেটাকে আমরা বলছি বহিস্থ কোষপুঞ্জ, আর একটা তার ভেতরের পার্টটাকে আমরা কি বলছি অন্তস্থ কোষপুঞ্জ। বহিস্থ মানে বাইরে, অন্তস্থ মানে ভেতরে, এটা তো খুব ইজি ব্যাপার। বাট বহিস্থ কোষপুঞ্জ যেটা কি করেছে, আমরা যাকে বলছি ট্রোপোব্লাস্ট। কি জিনিস? ট্রোপোব্লাস্ট মানে একটা এরকম পর্দা বিশিষ্ট অঙ্গ, যে পার্টটার থেকে পরবর্তীকালে কোরিয়ন ও অ্যামনিয়ন বলে দুটি অংশ গঠিত হয়। এবার তো চলো বাইরের তো মেমব্রেন দেখলাম, এবার আমরা ভেতরের অংশটা দেখি। মানে আমরা বলছি অন্তস্থ কোষপুঞ্জ, যেটা ভ্রূণের প্রধান অংশ গঠন করতে সহায়তা করে। তাহলে এই ছবিটা তোমাকে কিন্তু আঁকতে হবে ব্লাস্টুলার সময়, আর সঙ্গে এইভাবে শুধুমাত্র লিখবে। তাহলে ব্লাস্টুলার পর যখন আরো কোষ বিভাজন হতে থাকে, তখন তৈরি হয় গ্যাস্টুলা বলে একটা পার্ট। আর আমাদের এই দশাটার নাম দিয়েছি আমরা গ্যাস্টুলেশন, যার মাধ্যমে গ্যাস্টুলা তৈরি হয়। বাট তাহলে আগে তো বলা দরকার তোমার গ্যাস্টুলা জিনিসটা কি। দেখো ব্লাস্টুলার অবিভাজিত কোষগুলো এক্টোডার্ম, মেসোডার্ম ও এন্ডোডার্ম স্তরে বিভাজিত হয়ে গ্যাস্টুলা তৈরি করে। এই যখন ব্লাস্টুলা ছিল, ব্লাস্টুলার অন্তস্থ কোষগুলো, তখন ওরা আরো বিভাজিত হয়, বিভাজিত হয়ে তার ভেতরে তিনটে রকম স্তর তৈরি করে। বাইরের স্তরটাকে আমরা বলছি এক্টোডার্ম, মাঝেরটাকে বলছি মেসোডার্ম, আর একদম ভেতরের লেয়ারটাকে বলছি এন্ডোডার্ম। এই তিনটে লেয়ারকে নিয়ে তৈরি হয় গ্যাস্টুলা। তাহলে গ্যাস্টুলার মধ্যে তুমি কটা স্তর দেখতে পেলে? তিনটে স্তর। তাই গ্যাস্টুলাটাকে বলা হয় ট্রিপ্লোব্লাস্টিক। আর এই স্তরগুলো থেকে আমাদের দেহের বিভিন্ন অঙ্গগুলো গঠিত হয়। খুব ইন্টারেস্টিং ব্যাপারটা, চলো এবার একটুখানি দেখি সেই ব্যাপারটা। তাহলে আমরা কি দেখলাম? জার্মিনাল লেয়ার এবং তাদের পরিণতি। এক্টোডার্ম থেকে তৈরি হয়েছে আমাদের এই দেখো এই ত্বক আর এই চুল। এটা কোন অংশ থেকে তৈরি হয়েছে? তোমার এক্টোডার্ম থেকে। আর মেসোডার্ম থেকে তৈরি হয়েছে আমাদের হৃৎপিণ্ড, আমাদের যোজক কলা, আমাদের বৃক্ক বা কিডনি। আর এই এন্ডোডার্ম থেকে তৈরি হয়েছে মুখবিবর, জিহ্বা, অন্তঃকর্ণ এবং লিভার বা যকৃৎ। এগুলো তোমাকে একটু মনে রাখতে হবে মেডিকেল এন্ট্রান্সের জন্য। এবার চলো আমরা যদি একটা ভ্রূণের পর্দা ব্যাপারটাকে নিয়ে একটু আলোচনা করি। এই ভেতরে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাই আলটিমেটলি আমাদের ভ্রূণ, বা তাকে আবৃত হয়ে রাখে। এইটা হচ্ছে একটা ভ্রূণ, মানে
বেবি তৈরি হয় ভাবো, কিন্তু বেবিটাকে প্রোটেকশন দিতে হবে। তাই বেবি তো আর প্রথমে বেবি হিসাবে গঠিত হয় না, এইভাবে ভ্রূণ হিসাবে গঠিত হয়। ভ্রূণটাকে কতখানি প্রোটেকশন দেওয়া হয়েছে দেখো। আমরা তাকে বিভিন্ন লেয়ারে ভাবে আমরা প্রোটেকশন দিয়েছি। প্রথম আমরা বলছি দেখো কোরিয়ন, একদম বাইরের পর্দা, যাহা ভ্রূণকে বেষ্টন করে রাখে এবং ভ্রূণকে রক্ষা করা এবং প্লাসেন্টা গঠন করাই তার প্রধান কাজ। তাহলে বাইরের লেয়ারটাকে কি বললাম? কোরিয়ন। তারপরের এই লেয়ারটাকে আমরা বলছি অ্যামনিয়ন। জিনিসটা কি? কোরিয়নের পরবর্তী স্তর, যা ভ্রূণ ও কোরিয়নের মাঝের একটা স্থান, তাকে আমরা অ্যামনিয়ন বলছি। আর এর মধ্যেই অ্যামনিওটিক তরল পরিপূর্ণ থাকে। এই অ্যামনিওটিক তরলের আবার কাজ কি জানো? কাজ হচ্ছে ইহা ভ্রূণকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে। তাহলে বাইরের স্তরটা হচ্ছে কোরিয়ন, তারপরে হচ্ছে অ্যামনিয়ন, তারপরে দেখো এই একটা ছোট্ট অংশ আছে, কি বলছি? অ্যালান্টয়েডস। এই অ্যালান্টয়েডস জিনিসটা কি? ইহার ভেতরে এন্ডোডার্ম থাকে, আর এন্ডোডার্ম থেকে তুমি দেখতেই পেলে এই সব অংশগুলো তৈরি হয়। আর এই যে অংশটা দেখছো কুসুমথলি, যা মানুষের কুসুমথলি, কার্যকারিতা এখনো কিন্তু জানা যায়নি এবং এটা পরবর্তীকালে বিনষ্ট হয়ে যায়। তাহলে এই হচ্ছে ভ্রূণ, আর ভ্রূণকে ঘিরে বিভিন্ন পর্দাগুলো আমরা আলোচনা করলাম। এদের মধ্যে কোরিয়ন, অ্যামনিয়ন, অ্যামনিয়নের মধ্যে যে অ্যামনিওটিক ফ্লুইড থাকে, সেই ফ্লুইড কিন্তু অ্যামিনোসেন্টেসিস বলে একটা প্রসেস আমরা শুনেছি হয়তো আগে। সেই পদ্ধতির মাধ্যমে আমরা দেখি কোনো বাচ্চার কোনো ক্রোমোজোমাল ত্রুটি আছে কিনা সেটা নির্ধারণ করা হয় অ্যামিনোসেন্টেসিস প্রসেস, যেখানে অ্যামনিওটিক ফ্লুইডকে আমরা টেস্ট করি। এবার চলো তাহলে আমরা এর মাধ্যমে কয়েকটা হোমওয়ার্কের কোশ্চেন তোমায় দিয়ে দিই। মরুলা ও ব্লাস্টুলার মধ্যে পার্থক্য লেখো। গ্লাস্টুলা বলতে কি বোঝো? ট্রোপোপ্লাস্ট কি? জার্মিনাল লেয়ার এবং তাদের পরিণতি সম্বন্ধে যাহা জানো লেখো। টিকা লেখো ভ্রূণ পর্দা। ঠিক আমি যেভাবে বলেছি ঠিক সেইভাবে লিখবে, তার সঙ্গে সাপোর্টিং একটা ছবি দেবে, যেটা আমি দিয়েছি, বা ওই ধরনের একটা ছবি। এবার দেখো আমাদের লাস্ট টপিকের দিকে আস্তে আস্তে আসি। আমরা প্রথম বলি রোপণ বা ইমপ্ল্যান্টেশনের কথা। কোশ্চেন দেওয়া যেতে পারে যে টিকা লেখো রোপণ, কিভাবে লিখবো বা জিনিসটাই কি? রোপণের প্রথম আমরা একটু সংজ্ঞা দেখি চলো। ব্লাস্টোসিস মানে যখন সে জাইগোট, ব্লাস্টুলা, ব্লাস্টোমিয়ার্স, যখন তারপরে মরুলা, তারপর তৈরি হয়েছিল যে কোষের পুঞ্জ, তাকে আমরা বলছিলাম ব্লাস্টোসিস্ট। এই ব্লাস্টোসিস্ট এন্ডোমেট্রিয়ামের নির্দিষ্ট অঞ্চলে শিথিলভাবে প্রতিস্থাপিত হওয়াকে বলি আমরা রোপণ। এই যে বলছি এন্ডোমেট্রিয়াম, এটা জরায়ুর ভেতরের পর্দাকে আমরা বলছি, মানে জরায়ুর মধ্যে এন্ডোমেট্রিয়ামের মধ্যে ব্লাস্টোসিস যখন শিথিলভাবে আটকে যায় ভেতরে, তাকেই বলছি রোপণ। এই রোপণ কখন ঘটে মানে সময়কাল, সেটা হচ্ছে নিষেকের 12 দিন পর রোপণ ঘটে। এই যে ফার্টিলাইজেশন হয়েছিল, তারপর তো কোষের পুঞ্জগুলো তৈরি হচ্ছিল, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যম দিয়ে 12 দিন সময় লাগে এই এন্ডোমেট্রিয়ামে এসে ইমপ্ল্যান্টেশন হতে। আর স্থান, ব্লাস্টোসিস জরায়ুর ফান্ডাসকে কোন স্থানে রোপিত হয়। জরায়ুর একটা নির্দিষ্ট অংশ, ফান্ডাস বা বডি, হ্যাঁ, সেই অংশে রোপণ সংঘটিত হয়। এবার কোন হরমোন এই রোপণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়? সেটা হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন এই রোপণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তোমাকে যদি টিকা লিখতে বলা হয়, তুমি ঠিক সংজ্ঞা, সময়কাল, স্থান এবং হরমোনের প্রভাব, এই পয়েন্টগুলো এইভাবে মেনশন করবে, তাহলে কিন্তু তোমার নাম্বার অনেকটা বেশি আসবে। একটা স্টুডেন্ট শুধু এটাকে প্যারাগ্রাফ ভাবে লিখে দিল, আর একটা স্টুডেন্ট এইভাবে লিখলো। তুমি বিচার করো, তুমি অ্যাজ এ টিচার হলে কাকে বেশি নাম্বার দিতে?
এটা তোমাকে নিজেকেই বুঝে নিতে হবে, তোমার খাতাতেও সেইভাবেই লিখতে হবে। চলো এবার একটা জিনিস শিখি, সেটা হচ্ছে আমরা বলছি গর্ভাবস্থা, অন্তঃসত্ত্বা থেকে শুরু করে শিশুর জন্মদান পর্যন্ত এই টোটাল সময়কালকে আমরা কি বলছি? গর্ভাবস্থা। এর সময়কালটা জেনারেলি কত হয়? 9 মাস থেকে 9 মাস 10 দিন। আমরা তো এই কথাটা ছোটবেলা থেকে শুনে এসেছি, 9 মাস 10 দিন। এইভাবে আমরা মায়ের বডিতে কিন্তু ছোট্ট থেকে আস্তে আস্তে সেই ভ্রূণ থেকে গঠিত হতে শুরু করি। কেমন ভাবে, কোন মাসে আমাদের কোন কোন অঙ্গ গঠিত হয় সেটাকে নিয়ে আমরা বলি বিভিন্ন পর্যায়গুলো। তৃতীয় সপ্তাহে আমাদের মস্তিষ্ক তৈরি হয়, চতুর্থ সপ্তাহে পৌষ্টিক নালী ও হৃৎপিণ্ড, পঞ্চম সপ্তাহে হাত এবং পা, ষষ্ঠ সপ্তাহে নাক আর কান, এবং 20 সপ্তাহে মাথার চুল সৃষ্টি হয়। 28 সপ্তাহে আমরা নাড়াচাড়া শুরু করেছিলাম, 30 সপ্তাহে মাথা নিচের দিকে চলে আসে এবং 40 সপ্তাহে শিশু জন্মগ্রহণ করে। এটা হচ্ছে বিভিন্ন পর্যায় এবং তার কিছু গুরুত্বপূর্ণ ঘটনাবলী। এই নিয়ে আমাদের কোশ্চেন আসে কি? টিকা লেখো গর্ভাবস্থা। তাহলে আমরা শুধুমাত্র এই ব্যাপারটাকেই লিখব। এবার চলে আসি আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটাকে আমরা বলছি অমরা বা প্লাসেন্টা। ভ্রূণ কলা এবং মাতৃকলা মানে ভ্রূণের কিছু কলা আর মায়ের কিছু কলা মানে টিস্যু দ্বারা গঠিত যে অঙ্গ মাতার নিকট থেকে ভ্রূণে পুষ্টি সরবরাহ করে তাকে আমরা প্লাসেন্টা বলি। ভ্রূণ তো আর নিজের খাদ্য নিজে তৈরি করতেও পারে না, আর বাইরে থেকে খাবার নিতেও পারে না, তাকে মাদার বডি বা মায়ের থেকে খাবারটা নিতে হবে। কার মাধ্যম দিয়ে নেবে? সেটা হচ্ছে প্লাসেন্টার মাধ্যম দিয়ে নেবে। এবার দেখো প্লাসেন্টার কার্যাবলীগুলোকে দেখি। আমাদের কোশ্চেনটা এটাই আসে, প্লাসেন্টার কাজ লেখো। ইহা প্রোজেস্টেরন হরমোন খনন করে, এছাড়াও ইস্ট্রোজেন, এইচসিজি যার ফুল ফর্ম হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন ক্ষরণেও খরিতই করে। রিল্যাক্সিং প্রসবে সহায়তা করে, একটা এই হরমোন ক্ষরণেও সহায়তা করে, পুষ্টির সরবরাহ করে এবং গ্যাসীয় আদান প্রদানে সহায়তা করে। একটা বাচ্চা যখন তৈরি হচ্ছে তার অক্সিজেন গ্যাস দরকার, সেটা মাদার বডি থেকে বাচ্চার দেহে যায়, বাচ্চার দেহে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় সেটা আবার মাদার দেহের মাধ্যমে বাইরে নির্গত হয়। এই হচ্ছে আমাদের প্লাসেন্টার কার্যাবলী। ঠিক একইভাবে আমরা কোশ্চেনটা যদি আসে এইভাবে লিখবো, তার আগে একটা ডেফিনেশন বা সংজ্ঞা দিয়ে দেব। এবার আমাদের লাস্ট টপিক এই চ্যাপ্টারের জন্য, সেটা হচ্ছে প্রসব। এবার চলো, নিষেকের পর ভ্রূণ গঠন হয়েছে এবং গর্ভে ভ্রূণের প্রতিপালন হয়েছে, তারপর প্রসবের পরবর্তী সময়কালকে আমরা কি বলছি? একটা জেস্টেশন পিরিয়ড। টোটাল এই সময়কালকে আমরা কি বলছি? একটা জেস্টেশন পিরিয়ড। আর দেখো, পূর্ণাঙ্গ এবং পরিণত শিশু মাতৃগর্ভ থেকে দেহের বাইরে বেরিয়ে আসাকে বলে প্রসব। কি বললাম? প্রসব। কাকে বললাম? পূর্ণাঙ্গ এবং পরিণত শিশু মাতৃগর্ভ থেকে দেহের বাইরে নির্গতর পদ্ধতিকে। এবার দেখো, কোন হরমোন এই প্রসবে সহায়তা করে? এটা ভালো করে মাথায় রাখবে। এটা হচ্ছে অক্সিটোসিন এবং রিল্যাক্সিন। এই দুটো হরমোন মুখ্য ভূমিকা গ্রহণ করে প্রসবে। কোশ্চেন আসে আমাদের বোর্ড লেভেলে, কি কোশ্চেন? প্রসব বলতে কি বোঝো? তখন আমরা পুরো এই জিনিসটাই লিখব। এবার 13 নাম্বার টপিক, এই চ্যাপ্টারের লাস্ট টপিক, সেটা হচ্ছে ল্যাকটেশন। ল্যাকটেশনের প্রথমে আমরা সংজ্ঞা জানবো, কি জিনিস সেটা। এটা স্তনগ্রন্থিতে দুগ্ধ উৎপাদন এবং ক্ষরণ হওয়াকে আমরা বলবো ল্যাকটেশন। কারণ মাতৃদুগ্ধ একটা বাচ্চার পক্ষে সবথেকে বলতে পারো গুরুত্বপূর্ণ আহার। কখন? সময়কালটা কখন তৈরি হয়? এটা শিশুর জন্মের কিছুক্ষণ পর থেকেই এই দুগ্ধ উৎপাদন শুরু হয় এবং ক্ষরিত হতে শুরু করে। হরমোনের ভূমিকা, কোন কোন হরমোন এই ল্যাকটেশনে সহায়তা করে? ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন কি করে? স্তনগ্রন্থির বৃদ্ধি পাওয়াতে এবং দুগ্ধ ক্ষরণ শুরু করতে সহায়তা করে। এছাড়া প্রোল্যাকটিন হরমোনও দুগ্ধ ক্ষরণে সহায়তা করে। আর অক্সিটোসিন
দুগ্ধগ্রন্থি থেকে দুগ্ধ ক্ষরণেও সহায়তা করে। এই হরমোনগুলো এই ল্যাকটেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিল। এবার একটা আমাদের গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন হয়, কোলোস্ট্রাম এই জিনিসটা কি? দেখো কি বলছি আমরা, কোলোস্ট্রাম শিশু জন্মানোর পর 2-3 দিন ধরে, শিশু জন্মেছে তারপর 2-3 দিন ধরে কি হচ্ছে দেখো, ধরে মার স্তনগ্রন্থি থেকে যে গাঢ় আঠালো পুষ্টিদায়ক এবং হরিদ্রাব্য তরল খরিত হয় তাকে আমরা কোলোস্ট্রাম বলি। কদিন ধরে এটা হয়? জন্মের, একটা বাচ্চা জন্মবার পর 2-3 দিন ধরে যে গাঢ় একটা আঠালো এবং পুষ্টিদায়ক হরিদ্রাব্য তরল নির্গত হতে থাকে তাকে আমরা বললাম কোলোস্ট্রাম। বাট এই কোলোস্ট্রামের গুরুত্ব কি জানো? এর হাতে IgA অ্যান্টিবডি থাকে যা শিশুর রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে সহায়তা করে। কোন অ্যান্টিবডির কথা বললাম? IgA অ্যান্টিবডির কথা। এছাড়া শিশুদের কোষ্ঠকাঠিন্য দূর করতেও সহায়তা করে কোলোস্ট্রাম। তাহলে কোলোস্ট্রাম সম্বন্ধে আমাদের একটা কোশ্চেন আসতেই পারে। তাহলে এখান থেকে হোমওয়ার্কে আমি তোমাকে কোশ্চেন দিচ্ছি, টিকা লেখো ল্যাকটেশন, আর একটা টিকা দিলাম কোলোস্ট্রাম। এর বাইরে কোনো কোশ্চেন তোমার উচ্চ মাধ্যমিকে আসবে না এই চ্যাপ্টার থেকে, যেগুলো আমি তোমাকে কোশ্চেন দিয়েছি অ্যাজ এ হোমওয়ার্ক হিসাবে। এটা আমার চ্যালেঞ্জ, এবং আমার চ্যালেঞ্জ বললেও ভুল হবে, তুমি নিজেও পড়তে গিয়ে দেখবে এর বাইরে কোশ্চেন হয় না। এবার কয়েকজন স্টুডেন্ট প্রশ্ন করেছে, স্যার আমাদের তো অনেক মোটা মোটা বইও আছে, ওখানে অনেক কিছু লেখা আছে। ওটা হচ্ছে তোমার রেফারেন্স বই। রেফারেন্স মানে ওটা আমাদের আরো জ্ঞান বা নলেজ বাড়াতে সহায়তা করে, কিন্তু এইটা হচ্ছে তোমার মেন জিনিস, যেটা তোমার বোর্ডের সিলেবাসে আছে, তোমার টিভি নাম্বারের বইতে আছে। তোমাকে এইটা আগে মনে রাখতে হবে। এবার যদি কোনো স্টুডেন্টের ক্ষমতা থাকে সে ওগুলোও পড়তে পারে, কিন্তু ওগুলো কোশ্চেন আসবে না। ওগুলো আমাদের পড়ার ইন্টারেস্ট বাড়াবার জন্য, আমাদের আরো নলেজ বাড়াবার জন্য ওই বইগুলো খুবই উপযুক্ত। বাট টিভি নাম্বার দেওয়া বই খুব কম দাম যেগুলো, সেখান থেকে আমার নোটগুলো আমরা তৈরি করেছি। এই নোটগুলো তোমাকে অলরেডি আগের ক্লাসে ডেসক্রিপশন বক্সে দেওয়াই আছে, সেখান থেকে কোশ্চেন হিসাবে নিয়ে নেবে, নিয়ে ভালোভাবে পড়াশোনা করবে। তাহলে আজকের জন্য এতখানি। তোমাদের সবাইকে থ্যাংক ইউ। রিয়াস্কা, প্রীতম, শুভদীপ, রূপম, নিজামুল, দিতিপ্রিয়া, অসিত, সৌমিলি, শুভশ্রী, রাশেল, শহীদ আনোয়ার, নয়নাভ, শুভঙ্কর, সঞ্জু কুমার অ্যান্ড শেরিনিয়ান, তোমাদের সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ বেস্ট অফ লাক।